সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু আপনাদের জানাচ্ছি স্বাগত। আমাদের গণতন্ত্র আজকে শুরু হলো তার গণতান্ত্রিক চর্চার যে অফিসিয়াল অনুশীলন তার মধ্য থেকে। তার মানে আমাদের দীর্ঘদিনের যে চাওয়া যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর থেকে যে নির্বাচন হয়েছে তার ভিতরে সর্বসংখ্যক এবং 2/3 যেটাকে নির্ধারিত করা হয়েছে, সেই 2/3 ভোট নিয়ে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার মন্ত্রী পরিষদকে নিয়ে আজ প্রথম তার অফিস অন করেছেন। আমরা জানতে চাইব আজকে চলমানে এবং খুঁজব আমাদের গণতন্ত্রের ভোর কি হলো, সূর্য কি উঠল নাকি উঠবে। সেই সংখ্যা থেকে যাচ্ছে অনেকগুলো কারণ আমরা দেখব যে 31 দফা নিয়ে জাতীয়তাবাদী দল 2023-এ উপস্থিত হয়েছিল, তার সামনে এসে যুক্ত হয়েছে জুলাই চার্টার। এটা কি সাংঘর্ষিক নাকি একটি যুগপৎ ধারণা, এবং তার সাথে যুক্ত হয়েছে যে ইস্তেহার, সেটা কি আসলে দুইটাকে একেবারেই নেগোশিয়েট করতে পারছে নাকি পারছে না। এই বিষয়গুলোই আমরা আজ আলোচনা করব এবং আমাদের সাথে আজকে সম্মানিত দুজন অতিথি আছেন। একজন হলেন আমার হাতের ডান পাশে ডক্টর আতিক মুজাহিদ, নবনির্বাচিত সংসদ সদস্য কুড়িগ্রাম 2 এনসিপি থেকে উনি নির্বাচিত, আপনাকে অভিনন্দন। ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর মারুফ মল্লিক, যিনি খুবই পরিচিত আমাদের সোশ্যাল মিডিয়াতে, খুবই সরব রাজনৈতিক বিশ্লেষক। আমরা তাকেও পেয়েছি আমাদের মাঝে। আমাদের এই চলমানকে আপনি দেখতে পাবেন ইউটিউবে সরাসরি নেক্সাস টেলিভিশন লাইভে এবং ফেসবুক পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। আমরা যেখান থেকে শুরু করতে চাই আলোচনাটা, সেটা আমরা শুরু করব ডক্টর আতিক মুজাহিদের কাছ থেকেই। প্রথম তা হলো যে জুলাই চার্টার তার কি পথ খুঁজে পাচ্ছে এই নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভেতর থেকে? জি ধন্যবাদ। আসলে আমি একটু অন্যভাবে, যেহেতু আমি আজকে মিডিয়াতে এসেছি, আমি একটু বিষয় বলে শুরু করতে চাই। সেটা হলো যে ওনাদের 31 দফায় 11 নম্বর দফায় বলা হয়েছে মিডিয়ার স্বাধীনতা এবং স্বাধীনভাবে মিডিয়া কর্মীরা কাজ করতে পারবেন। আমি আজকে এখন টেলিভিশনের 4 জনকে শোকজ করেছেন যারা জুলাই অভ্যুত্থানের শক্তির সময় ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, এরকম 4 জন সাংবাদিককে শোকজ করে আমি শুনেছি তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। সেটাকে আমি কন্ডেম করে রাখলাম যে এই অবস্থায় নতুন ট্রানজিশনাল পিরিয়ডে গভর্নমেন্টে কোনোভাবে কোনো সাংবাদিককে, কোনো ধরনের আপনার দলের বিরোধী হতে পারে, বিভিন্ন মতের হতে পারে, তাদেরকে কোনোভাবেই কোনো হাউজে যেন হ্যারাসমেন্ট করা না হয়, মতামত থাকে জারি থাকে, ডিবেট থাকতে পারে হেলদি, সেই বিষয়টা আমি একটু বলে গেলাম। দ্বিতীয় যেটা বললেন যে জুলাই সনদ বা জুলাই কি আসলে পথ হারালো কিনা বা এক্সিস্টিং সিস্টেমে পাইলো কিনা, যেটা প্রশ্নটা কথা বললেন আপনি। দেখেন, এই সরকার যদি বলেন এটা জুলাইয়েরই সরকার, কারণটা হচ্ছে কোনো কনস্টিটিউশনাল সিস্টেমে এই গভর্নমেন্টের বৈধতা দেখাতে পারবেন না। ইলেকশন অনুযায়ী আরও কয়েক বছর পর ইলেকশন হওয়ার কথা ছিল। যত সিস্টেম আমি সব মিলাই দেখছি, যদি বলেন যে জুলাই চার্টার নাই তাহলে এই সরকার অবৈধ, এই ইলেকশন অবৈধ, সব কিছু অবৈধ। কিন্তু আনফর্চুনেটলি আমরা যারাই যে বড় আমি নিজেও তো ঐক্যমত্য কমিশনে ছিলাম, ডক্টর সালাউদ্দিন সাহেব উনি যে কথাগুলো বলতেছেন, উনি কিন্তু নিজেই বলেছেন একসাথে গণভোট হবে, এটা আমরা বাধ্য থাকবো। আমি পড়তেছিলাম একটু আসার আগে যে কি আমাদের কমিটমেন্ট ছিল, কিন্তু ওনারা 180 ডিগ্রি টার্ন করে এখন দেখা যাচ্ছে যে গণভোট কি জিনিস, এটা বৈধতা নাই, রিড করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে পথ খুঁজে পাচ্ছে কিনা বা পাবে, সালাউদ্দিন সাহেব তো বলেছেন, একদম মুখপাত্র হিসেবে বলেছেন যে জুলাই প্রত্যেকটা যতগুলোতে তারা ঐক্যমত পোষণ করেছেন তার প্রত্যেকটাই ফলো করবেন। আমি ওটা বলি, আমি বলছি যে গণভোটের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করতেছে। প্রথম কথা হচ্ছে যখন আপনি আপনার লেজিটিমেসি প্রশ্ন করবেন, গণভোটের লেজিটিমেসি প্রশ্ন করা মানে হচ্ছে আপনি আপনার গভর্নমেন্টকে প্রশ্ন করলেন। কারণ এখন এক্সিস্টিং ফুল যা কিছু দেখতেছেন সব কিছু জুলাইয়ের কারণে হয়েছে। জুলাই সনদে আপনি মানেন আর না মানেন, এটা জুলাইয়ের কারণে আপনি লেজিটিমেসি পেয়েছেন। সেই জায়গা থেকে বলতেছি যে ওনারা যেভাবে এটাকে, ওনারা একটা হয়তো ওনাদের কিছু স্টাইল আছে যে এটা এইভাবে চান না, অন্যভাবে চান, কিন্তু সেটাও তো আমরা বলেছিলাম যে গণপরিষদের সদস্য হিসেবে কি আমরা ডিবেট করতে পারতাম, কারণ আপনার তো মেজরিটি আছে। সেই ডিবেটের মধ্যে জিনিসটা হলে আর সুন্দর হতো। সে জায়গা থেকে উনি শপথই নিলেন না।
তো আমরা আবার শপথ নিলাম, এখন এই যে একটা জটিলতা তৈরি হলো, যেটা বলেন আপনি পথ খুঁজে পাচ্ছেন কিনা এক্সিস্টিং সিস্টেমে বা গভর্নমেন্টের মধ্যে, জুলাই আসলে কি কোন জায়গায় জুলাই সনদটা চলে যাবে। আমার কাছে মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল জায়গায় চলে আসছে আমরা এখন, এখন এক গ্রুপ আমরা শপথ নিয়েছি, এক গ্রুপ নেই আইন ভিত্তিকভাবে এটা স্টপ করা হচ্ছে, তাহলে আসলে কি এটা একটা মানুষ এই জায়গাটাতে আমরা একটা বড় দায়িত্বশীল দল হিসেবে বা গভর্নমেন্টের কাছে এটা একটা কোর্টে বল, এখন গভর্নমেন্ট আসলে ওনারা এই অভ্যুত্থানে আজকে তারেক রহমান সাহেব উনি যে চিঠিতে সাইন করেছেন সেখানে ৭১ সালকে উনি বলেছেন আজাদি আমাদের আজাদি রক্ষার যুদ্ধ বলেছেন উনি ২০২৪ সালকে, তার ২৪ অভ্যুত্থানকে যখন আপনি অ্যাকনলেজ করতেছেন তাহলে ২৪-এর চার্টারকে আপনি কেন তাহলে আপনি এবার অ্যাকনলেজ করতেছেন কিনা, নাকি ওনারা দুইজন দুই রকম কথা বলছেন, এটা আসলে খুবই একটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে একটা বড় প্রশ্ন আপনি উত্থাপন করেছেন যে তারা অ্যাকনলেজ করছেন কিনা, কিন্তু অফিসিয়ালি তারা অ্যাকনলেজ করছেন না এটা কখনো বলেননি, কিন্তু এটা আপনার প্রশ্ন। কিন্তু তার আগে আপনি এটা এই প্রশ্ন নিয়ে আমরা যাব ডক্টর মারুফ মল্লিকের কাছে, কিন্তু তার আগে একটা অনুভূতি জানতে চাই আপনার, যেহেতু আপনি প্রথমবারের মতো ধরেন জুলাই না ঘটলে হয়তো আমরা এরকম মানে আপনি কি জুলাই যদি না হতো তাহলে কি আপনি কখনো ভাবতে পারতেন যে এই দেশের সংসদ সদস্য হবেন বা এই প্রক্রিয়ার ভিতরে ঢুকবেন? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনি নির্বাচন করলেন, এত বড় একটা ঘটনা, এটা কিন্তু একটা অনেক বড় যুদ্ধের মতো, তো এরকম নির্বাচন করে আসলেন, আপনার অনুভূতি কেমন? জি ধন্যবাদ। আসলে ইট ওয়াজ ইম্পসিবল, যদি আমরা জুলাই না হতো তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা কখনো রাজতান্ত্রিকভাবে জন্মগ্রহণ করেন, এই সম্পদশালী না, তাদের জন্য আসলে এটা খুব কঠিন হইতো আর কি। যখন প্রসেসটা খুবই সহজ ছিল এই জন্য আমরা সবাই সাহস করেছি। দ্বিতীয়ত হলো অনুভূতি হলো যে আসলে এটাকে যুদ্ধের মতো, আসলে ট্যাকটিক্স ইউজ করতে হয়। অনেকেই কিন্তু বড় বড় রতি মহারথীরা হেরে গিয়েছেন। আমি অনেস্টলি বলি, আমি সব স্টেশনে বলেছি, একটা চেয়ারম্যান ইলেকশন করতে যে খরচ হয়েছে আমার ইলেকশন করতে সেই খরচ হয়েছে। অনেস্টলি ভাই, আমরা লিটারেলি কান্নাকাটি করেছি। আমাদেরকে আমরা ক্যাম্পেইন করতে গেলে আমাদের পকেটে মানুষ টাকা ঢুকে দিয়েছে, পোস্টার লাগাইতে পারি নাই। আপনি কি বলেন, আমাদের খুব ভেরি ইয়াং, আমাদের কোনো অভিজ্ঞতা নাই কখনো ইলেকশন করার। আমরা শুধু মানুষের কাছে গিয়ে হেঁটে হেঁটে বলেছি যে আমরা আপনাদের জন্য, আমি এই কথাই বলছি যে আমাকে ভোট দেন, আমি ভালো ছেলে আপনাদের জন্য কাজ করব। এইটা কথা প্রতিটা মানে মা বোনদেরকে বলছি। মানে আপনার অভিজ্ঞতা দারুণ, একদম কমপ্লিটলি একটা অসাধারণ, মানে মানুষজন এত ভালোবেসেছে, অনেক লোক জোরে ধরে কান্না করছে, কারণ তারা আসলে মানে নেতা বলতে ভয় পাইতো, নেতাদের সাথে মেশাটা একটা ভয়ের বিষয় ছিল, সে জায়গাটাকে খুব ক্লোজলি পাচ্ছিল। আপনাকে অভিনন্দন এত বড় একটা জয় নিয়ে আসার জন্য, এবং সংসদে এনসিপি কে আপনি এবং 11 দলীয় জোটকেও আপনি মানে করবেন, প্রতিনিধিত্ব করবেন। আমরা আসলে ডক্টর আতিক মুজাহিদ যে প্রশ্নগুলো উত্থাপন করলেন, নিশ্চয়ই আমি আর পুনর্ভাবে উচ্চারণ করতে চাচ্ছি না, কিন্তু ডক্টর মারুফ মল্লিক আপনি জানেন, তা আপনার মতামত কি এই প্রশ্নগুলোর ক্ষেত্রে? জি ধন্যবাদ। আর একই সাথে আমার প্রথম প্রশ্নটাও রেখে দিলাম যেটা আমি ডক্টর আতিক মুজাহিদকে করেছি। জি ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আর তরুণ রাজনীতিবিদ, সদ্য বিজয়ী পার্লামেন্টে ঢুকেছেন, আপনাকে অভিনন্দন। এবং এইরকম তরুণ নেতৃত্বের রাজনীতিতে এইরকম সক্রিয় অংশগ্রহণ আমাদেরকে আশান্বিত করে। তো আপনি যেটা বলছিলেন যে দুঃখিত যে জুলাই সনদ পথ হারালো কিনা, দেখেন আমি কিন্তু আসলে এই জুলাই সনদের পক্ষের লোক না, আমি না ভোট দিয়েছি। তাই? হ্যাঁ। ও বাবা। কারণ আমি মনে করি এই জুলাই সনদের নামে আমাদের দেশে একটা অহেতুক রাজনৈতিক জটিলতা তৈরি করা হয়েছে। এই যেই জটিলতাটা এখন হচ্ছে যে আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবেন কি নিবেন না, এটা একদল বিএনপি নেয়নি, ওনারা নিয়েছেন, এটা নিয়ে আরো ঝামেলা হবে, কথাবার্তা হবে, রাজনৈতিক অচল অবস্থাও তৈরি হতে পারে। আপনি কি জুলাই চার্টারেরও বিরোধিতা করছেন? জি, আমি যেহেতু সংস্কারটাকেই জুলাই সনদটাকে আমি না ভোট দিয়েছি এবং এই সংস্কারের নামে যা করা হয়েছে এটা আমার আসলে পছন্দ হয় নাই। তাহলে এই জটিলতা কি করে কাটবে? এই জটিলতাটা কাটানো যেত। ডক্টর আতিক মুজাহিদ একটা চমৎকার উদাহরণ দিয়েছেন যে উনি যে নির্বাচন করেছেন, ওনার আলাপে যেটা বোঝা গেল ওনার নির্বাচন ক্যাম্পেইন এবং নির্বাচনে জিতে আসাটা খুব সহজ ছিল। মানে উনি সহজ সরল রাজনীতি করেছেন। উনি জনগণের কাছে গিয়েছেন, সরাসরি বলেছেন যে আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের জন্য কাজ করবো। যে আমরা যে গল্প শুনি নির্বাচন মানে কারি টাকা খরচ, খুব কৌশল, মারপেচ, এই সেই, অত ঘুরপেচের মধ্যে উনি ছিলেন না। উনি সাধারণ একজন প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে গিয়েছেন, জিতে এসেছেন। দেখেন কোনো জটিলতা তৈরি হয় নাই, মারামারি, হানাহারি, কেন্দ্র দখল, টাকা দিয়ে ভোট কেনা, এগুলা ওনার ক্ষেত্রে ঘটেনি। উনি যেটা বললেন তার মানে আসলে রাজনীতিটা আসলে সহজ, আপনি যদি সেটা সহজভাবে করতে চান। আমাদের জুলাই সনদটাকে সেই সহজ পন্থায় আসলে করা হয়নি, এটাকে কঠিন করে দেয়া হয়েছে।
এইটা যেন আসলে মানে বিষয়টা হচ্ছে যে সংস্কারটা তো আপনার মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এখন এই সংস্কার যারা করেছেন এরা কারা? এটা তো কিন্তু এখানে একটা প্রশ্ন, এটা ছোট্ট করে একটা নোক্তা দিতে চাই যে 23 দফাতে যেমন 2023-এই মানে 31 দফাতে 2023-এ বিএনপি বলছে যে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করবে। তারা কিন্তু বলেছে না, গণভোট নিয়ে তো কোনো সমস্যা নেই। বিএনপি বলেছে, সব সংস্কার নিয়ে বিএনপি বলেছে। এই সংস্কারের নামে যা বলা হচ্ছে জুলাই সনদে, তার অধিকাংশ প্রস্তাবনাই কিন্তু বিএনপির 31 দফায় আছে। আপনি দেখেন, বিএনপি তো সবার আগে বলেছে টানা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই সংস্কার প্রস্তাবে বলেছে 2 বারের বেশি কেউ হতে পারবে না। তাহলে বিএনপি কেন আসলে সংস্কার প্রক্রিয়ার ভিতরে গেলেন না? না, বিএনপি সংস্কার প্রক্রিয়ার ভিতরে যায় না, এই কথাটা ঠিক না। বিএনপি যেটা করছে যে সংস্কারের নামে আপনি যখন অতি বিপ্লবী হয়ে যাচ্ছেন, সেটাকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। ধরেন হ্যাঁ, এক দুইটা পয়েন্ট আউট যে কোন দুইটা অতি বিপ্লবী, এটাই বললাম, বিএনপি নিজে থেকেই বলেছে টানা 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এখন আপনারা বলছেন সংস্কারের নামে 2 বারের বেশি কেউ হতে পারবে না। এটা তো একটা অদ্ভুত নিয়ম। আপনার সারা পৃথিবীতে আছে, আপনি যুক্তরাষ্ট্রে 2 বারের বেশি কেউ হতে পারে না, ইরানে 2 বারের বেশি কেউ হতে পারে না, নানা দেশেই আছে। কিন্তু আপনি একজন লোক 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আর কখনোই জীবনের তরে প্রধানমন্ত্রী হতে দিবেন না, এটা তো একটা অদ্ভুত কথাবার্তা। আমি কি, আমার তো অধিকার আছে দেশকে শাসন করার, জনগণ যদি আমাকে ভোট দেয়। এখন 2 বার আমি প্রধানমন্ত্রী নির্বাচিত হব, এটা কি আমার অপরাধ? আমাকে আপনি সুযোগই দিচ্ছেন না। আপনি তো আমার গণতান্ত্রিক চর্চাকে গলা টিপে ধরছেন, অথচ বলা হচ্ছে এই সংস্কারের নামে নাকি ফেসিবাদ আটকানো হবে। এটি তো ফেসিস্ট আচরণ। আপনি একজনকে আর জীবনের তরে রাজনীতি করতে দিবেন না, যে আপনি আর কখনোই প্রধানমন্ত্রী হইতে পারবেন না, আপনি অবসরে চলে যান। আপনি ডেমোক্রেটিক সোসাইটিতে তো কাউকে আইন করে অবসরে পাঠাইতে পারেন না রাজনীতি থেকে, যদি সে স্বেচ্ছায় না যায়। এরকম আপনি আরও অনেক পয়েন্ট পাবেন। মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই সংস্কারে, আপনার সংস্কার করবে কারা? নির্বাচিত জনপ্রতিনিধি। এই পার্লামেন্টের সংস্কার নিয়ে আলাপ হোক। আজই আতিক মুজাহিদের দায়বদ্ধতা আছে আমাদের কাছে, কারণ উনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। উনি আবার পরবর্তী নির্বাচনে জনগণের কাছে গিয়ে তাকে জবাবদিহিতা করতে হবে। এখন উনি যদি ভুলভাল সংস্কার চাপাই দেন, কুড়িগ্রামের লোকজন তাকে বলবে আপনি কি করছেন। এখন যারা সংস্কার করছে, আমরা তো তাদেরকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছি না। অরাজনৈতিক লোক এখানে ঢুকাই দেওয়া হয়েছে সংস্কারের কাজে। আপনি কিভাবে ধরবেন? আপনি বলতে পারেন সরকার নিয়োগ দিয়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিদ্যমান যে সংবিধান আছে তার অধীনে থেকেই আপনি সংস্কারকে, আপনি সংস্কার সংবিধান বাদ দেন, আমাদের যদি সংস্কার করতেই হয়, কারণ এখানে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, সাংবিধানিক জটিলতা তৈরি হচ্ছে, এটা অহেতুক কিন্তু বলেছেন, যেমন উনি নিজেও নির্বাচিত, কিন্তু উনি নিজে নির্বাচিত একটি সংসদকে উনি বলছেন যে এটা অবৈধ সংসদে পরিণত হবে। কারণটা হচ্ছে এই জুলাই সনদের কারণে উনি এটা বলছেন। এই জুলাই সনদের নামে, তথাকথিত সংস্কারের নামে, আমি এই জুলাই সংস্কারটাকে দেখি শব্দটা তথাকথিত, আমি এই জন্যই বলছি, এটাকে আমি এই জন্যই বলছি। আপনি হ্যাঁ করতেই পারেন, সেটা তো অবশ্যই করবেন, আপনার অধিকার আছে। এইখানে যেটা হয়েছে, পলিটিক্যাল এলিট যারা, তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি করা হয়েছে। আপনি সরকারি দলের একচেটিয়া যে ক্ষমতা ছিল, সেইটাকে আপনি আরও যারা রাজনীতিতে আছে তাদেরকে শেয়ার দিচ্ছেন। জনগণের ক্ষমতার ভাগাভাগি কোথায়? আমি সংস্কার বলতে বুঝি জনগণের ক্ষমতায়ন, আমাদের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন। আমি বিভিন্ন জায়গায় টকশোতে বলেছি যে এই সংস্কারের ফলে রাজনৈতিক দলগুলো বিরোধী দলের ক্ষমতায়ন হবে। এখন আমাদের দেশে বিরোধী দল বাদ দেন, রাজনৈতিক দলগুলো কি ওই অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে না? আপনি উন্নয়ন বাজেট দেখেন, যেইখানে যে আমরা কথা বলছিলাম, যেইখানে বড় নেতা সেখানে বড় শেয়ার চলে যায়। উনি দেখেন এমপি হয়েছেন, উনার এলাকায় উন্নয়ন বরাদ্দ নিতে ওনাকে কি কষ্ট হয় উনি দেখবেন সামনে। না, উনি তো বিরোধী দলের হয়েছেন, সরকারি দলের ছোট নেতাও, শুনেন, সরকারি দলের ছোট নেতাও বরাদ্দ পায় না। এটা আমাদের রাজনৈতিক চর্চা। বড় নেতাদের ওইখানে বড় বড় প্রজেক্ট যায়, উন্নয়ন প্রজেক্ট। ঠিক আছে, সংস্কারের নামে যেটা করা উচিত ছিল, যেটা বিএনপি এবার তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে যে আঞ্চলিক উন্নয়ন বৈষম্যের বিরুদ্ধে তারা কাজ করবে। কুড়িগ্রামের মানুষের কি প্রয়োজন? সেখানে মেডিকেল কলেজ প্রয়োজন, নাকি বিশ্ববিদ্যালয় প্রয়োজন, নাকি সেখানে একটা আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন, নাকি সেখানে একটা আপনি এগ্রি প্রসেসিং প্লান্ট দরকার, নাকি হিমাগার দরকার? এটা ডিসাইডেড হবে কুড়িগ্রামের মানুষের মাধ্যমে। ঢাকায় বসে আপনি উন্নয়ন পরিকল্পনা করে পাঠাই দিবেন। তার আগে আপনি জটিলতাকে সারবেন কি করে? যেমন 31 দফার যদি আমি মূল লক্ষ্য দেখি, সেটা মূল লক্ষ্যটা যে এক কথায় ওইখানে বলা হচ্ছে এইভাবে যে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। আর
আর জুলাই সনদের যেটা হচ্ছে মূল লক্ষ্য যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন বাংলাদেশ বা প্রোক্লেমেশন অফ রিপাবলিকের চেতনা বাস্তবায়ন। না, এইটাই তো বড় ত্রুটি। আইন করে ফেসিবাদ আমরা একটা বিরতি নিব। আমরা এখন আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা একটা বিরতি এবং আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে আবার ফিরে এলাম আমাদের মূল আলোচনায়। উনি যেসব বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সেই বিষয়গুলোকে আমরা আমাদের আলোচনায় যুক্ত করব। যদিও আজকে যে সরকার তার প্রথম 3টা বিষয়ে গুরুত্ব দিয়ে তারা শুরু করেছেন, তার ভিতরে একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এবং রমজানের মাসে সবার কাছে তারা এই আহ্বান জানাচ্ছেন আমাদের মাননীয় নবনির্বাচিত প্রধানমন্ত্রী। আমাদের এই সংসদে আমরা যেই আলাপে ছিলাম সেই আলাপে আবারও ফিরে আসতে চাই যে এইখানে এই যেগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেইখানে জুলাই চার্টার কি থাকা উচিত ছিল না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য কুড়িগ্রাম 2 থেকে ডক্টর আতিক মুজাহিদ, উনি যে বিষয়ে আপত্তি তুললেন ডক্টর মারুফ মল্লিকের, যে মারুফ মল্লিক যখন বললেন তথাকথিত জুলাই চার্টার, তো উনি তখন আপত্তি করলেন। উনি কেন আপনি আপত্তি করছেন তার এই পজিশনকে? দেখেন, আসলে আপনার ভিন্ন মত থাকতে পারে। তথাকথিত বলতে জিনিসটা একদম একটা, এই জিনিসের কোনো মূল্যহীন। তো একটা বাংলাদেশের, আজকে তো বললাম তথাকথিত বললাম তো ইলেকশনটা তথাকথিত হবে, এই গভর্নমেন্ট তথাকথিত হবে ফুল, এবং এই গভর্নমেন্টটা আমার কাছে মানে তথাকথিত হয়ে যাবে একই টার্মিনোলজি দিয়ে। হ্যাঁ, আপনার কিছু কিছু জায়গায় দ্বিমত থাকতে পারে। আমি বলতে পারি যে এই 5টা জিনিসের যে সংস্কারের অতিরঞ্জিত হয়েছে, যেটা দরকার ছিল না, প্রয়োজনীয় সংস্কারের কথা বলতে পারতেন যে এইটা প্রয়োজনীয় সংস্কার ওনার পার্সপেক্টিভ থেকে। ইট ডাজন্ট মিন যে এইটাই এক্স্যাক্টলি ঠিক। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আপনি সোশ্যাল সায়েন্স, আপনি হিউম্যান সায়েন্স বলি, হিউম্যান সায়েন্সের এক একজন এক একভাবে নেয়। এবার পলিটিক্যালি মোটিভেটেড থাকে, অনেক এজেন্ডা থাকে। আমার মতো করে হইতে হবে ওয়ার্ল্ড টাইম মানে রাইট, এইরকম হতে পারে না। নানা রকমের, যেহেতু এখানে 33টা দল কথা বলছেন, কিন্তু তার তো রাইট আছে। আমি বলার রাইটের আমি দ্বিমত করি না। আমি বলছি 33টা দল এখানে পার্টিসিপেট করেছে, কোনো কোনো সময় 35টা করেছে। এর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় 30 অ্যাবাভ দল যারা বাংলাদেশে অ্যাক্ট করে, পলিটিক্যালি সক্রিয় বলবে আমরা ক্রিয়াশীল, তারা এগুলোতে অংশগ্রহণ করে মতামত দিয়েছে। তার মানে আমরা মেজরিটিকে আমরা কনসার্ন যদি করি, থিওরিটিক্যালি যদি মেজরিটিয়ান যদি ধরি, তাও কিন্তু তারা অধিকাংশ মতামত দিয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই অপিনিয়ন দিব, আমরা একটা হেলদি ডিবেট দেখতে চাই আমরা ডেমোক্রেটিক সোসাইটিতে। সেই জায়গা থেকে বলতে পারেন যে এই জায়গাটাতে কিন্তু হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 এর বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে মানে রিট হয়েছে, এর স্থগিতাদেশ। আমরা আসলে দেখতে চাই। আমার কথা হচ্ছে এখন কি আপনি কি মনে করেন যে রিট হওয়া উচিত কি উচিত না, বা এই রাইট আছে কিনা যেখানে হ্যাঁ মানে গণভোট হলো? রাইট রং এর বিষয়টা আমি পড়ে যাই, মোরালি জায়গা থেকে বলি। আপনার সর্বোচ্চ ম্যান্ডেট হচ্ছে গণভোট। 68% ডিরেক্ট মানুষ চেয়েছে। আপনি বলেন, আমি ধরলাম আপনার 31% লোক চায় না, উনি ধরলাম উনি বলছে যে না ভোট, উনি 31% একজন। তো হি শুড অলসো রেসপেক্ট 68% পিপল, যেখানে আমার 68 জন ভাই এটার পক্ষে ছিল, সুতরাং আমি তাকে সম্মান দিয়ে আমি বিরোধিতা করলাম। দ্যাট ইজ রেসপেক্টফুল ওয়ান, আমি তাকে এগ্রি করবো। কিন্তু আপনি বলতে পারেন না যে এই 68% লোক তথাকথিত, তারা বোঝেই না। শুধু আমি বুঝি বা আমারটাই শুধু রাইট, আমার পার্সপেক্টিভ অফ রিফর্ম এটা রাইট। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে গণভোট হচ্ছে সর্বোচ্চ ভোটে আমার কাছে মনে হচ্ছে, যেখানে মানুষের কোনো ধরনের ভায়া মাধ্যম নাই। আপনি ইস্তেহারে কি দিয়েছেন? পার্টি এসেছেন না ভাই, আপনার পার্টির ইস্তেহার তো আমার ভাই গণভোট হতে পারে না। তাহলে আপনি গণভোটটাকে আমার পার্টি ইস্তেহার দিয়ে দেন যে পাশ করেন কিনা। তো মানুষ ইস্তেহার পরে পরে ভোট দেয়, এটা আমি কখনো শুনি নাই যে পার্টির এতগুলো ইস্তেহার দিছে। গণভোটটা ডিরেক্টলি একটা অপশন যেটা মানুষের পিপলসকে এম্পাওয়ার করে। আপনি যদি গণপ্রজাতন্ত্রী বলেন, এটা রিয়েল রায় হচ্ছে জনগণের রায় হচ্ছে গণভোটটা। সরাসরি তারা চেয়েছেন, হ্যাঁ ভোটের পক্ষে দিয়েছে। সুতরাং সেই জায়গাটাতে আপনি ডিটেল করে দিবেন, আউট করে দিবেন, এটাকে আসলে কোয়েশ্চেনেবল, কারণ এটা সরাসরি মানুষের ম্যান্ডেট। তাহলে 68% মানুষের কাছে গিয়ে বলতে হবে যে কেন আমরা রায় চাইলাম। রিড করে আমার কাছে মনে হয় না যে উচ্চ আদালত এই এরকম একটা জনরায়কে তারা বাতিল করার মতো সক্ষমতা রাখে। বাট আমরা যেটা দেখতে চাচ্ছি যে এটা একটা অবশ্যই পলিটিক্যালি মোটিভেটেড। এটা 3 দিন আগে নাকি রিডটা রেডি করা হয়েছে, তারপরে এটা প্ল্যানেই ছিল যে আমরা রিড করবো আর এখানে শপথ নিব না, জিনিসটাকে যেন মানে এরকম একটা প্ল্যান আমার কাছে মনে হয়েছে। যেটা শপথ তো ধরেন আপনি যেখানে যে নিবে সেটার জন্য আসলে কার কাছে নিবে, কেন, কিভাবে নিবে, সেটার তো কতগুলো মানে যেহেতু নির্বাচনটা হয়েছে বিদ্যমান সংবিধানকে নিয়ে, কিন্তু
আপনার ইসি যতগুলো আইন কানুন ব্যবহার করেছে সেটা কিন্তু বিদ্যমান সংবিধান, কিন্তু তাই তো। এবং আপনি যে ওথ নিয়েছেন যে একজন নবনির্বাচিত সংসদ সদস্য, সেটা কিন্তু বিদ্যমান যে সংবিধান। এখন প্রশ্ন হচ্ছে যে সেইটার সাথে তো এটা সাংঘর্ষিক তো অবশ্যই। এখন কোথায় সাংঘর্ষিক? যেমন ধরেন যে আইনজীবীরা প্রশ্ন তুলেছে যে জুলাই জাতীয় সনদ 2025 এটা আসলে রাষ্ট্রপতি কতটুক পর্যন্ত পারবেন, তার কাছে কতটুক পর্যন্ত সক্ষমতা আছে, কারণ তার ক্ষমতাকেও মানে 39 অনুচ্ছেদে আপনার সীমায়িত করা হয়েছে। তো উনি আসলে সংবিধানের বিরুদ্ধে যাবে এরকম কিছু তিনি করতে পারবেন না, এটা কিন্তু ওই সংবিধানে বলা আছে। এখন না হলে তাকে আপনাকে একদম বৈপ্লবিক পরিস্থিতির ভিতর থেকে যেতে হবে। এই জায়গাটাকে আপনি কি করে নেগোশিয়েট করবেন? আমি আপনার কথা বলি, আমাদেরকে ঘুরে ফিরে সংবিধান ঢুকানো হচ্ছে কেন? আমি আপনার বলি ভেরি ক্লিয়ারলি, গত 1.5 বছর 2 বছর ধরে যা হয়েছে, ইট ওয়াজ আউট অফ কনস্টিটিউশনস। যেটা কিছু জিনিস থাকে, কিছু ফান্ডামেন্টাল থাকে যেগুলোকে ভায়োলেশন করতে হয় না, এগুলো থাকে এমনি সবসময় থাকবে, রিফর্ম করলেও থাকবে। এগুলো ছাড়া যেগুলো কন্ট্রাডিক্ট করে কোনো অভ্যুত্থানের পর সেই জিনিস থাকে না। তাহলে আপনি সবাই ফাঁসির আসামি। আমরা লিটারালি বিএনপি, জামাত, এনসিপি যা সবাই বলেন, কারণ সবাই কনস্টিটিউশন ভায়োলেশন করেছেন। সুতরাং এইভাবে কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ দেখিয়ে আপনার একটা দেশের নিডফুল যেটা দরকার ছিল, এই বললাম তো, এই ইলেকশন কনস্টিটিউশনাল হয়নি, তাহলে আপনার বলতে হবে ভ্যালিড কোয়েশ্চেন। এই কোনোভাবেই 2029 সালের আগে কনস্টিটিউশনাল ইলেকশন নাই। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, কোথায় আছে সংবিধানে? এরপরে কি হবে বলতে পারবে কেউ? কিছু বলার আপনার প্রধান বিচারপতি পর্যন্ত চলে গেছে, কতগুলো বিচারপতি চলে গেছে, কোথায় আছে এগুলো? সংবিধানে আছে? তার মানে অনেক সময় নেসেসিটি অফ ডক্ট্রিনের কারণে আপনার অ্যাকসেপ্ট করতে হয় দেশ ও জনগণের স্বার্থে। আপনি 39 ধারা নিয়ে একটা মতামত নিয়ে আপনি একটা উপদেষ্টা ফর্ম করলেন, এটা কোথায় আছে কনস্টিটিউশনে? এই ডিবেট তো সিন্স বিগিনিং। আমার যেটা কথা হচ্ছে, রিফর্ম শব্দ এবং অ্যামেন্ডমেন্ট শব্দের সাথে হলো মেইন ইস্যুটা বলতেছি। যখন এখানে 70-70টার মতো কনস্টিটিউশনাল রিফর্মের ইস্যু আছে, যেগুলোকে ফেসিস্ট সিস্টেমের কথা বলতে, যারা মানুষকে এমনভাবে করে যে সব কিছু একনায়কতন্ত্র হয়, যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক পুরো জিনিসটা চলে যায়। এইটাকে তো রিফর্ম চাচ্ছিলাম আমরা। আমার কথা হচ্ছে, মানুষ মুদ্রার জায়গায় হাত দেয় না। তাহলে এই জিনিসটাকে যখন আপনি রিফর্ম করতে চান, রিফর্ম এজেন্টটা কখনো অ্যামেন্ডমেন্ট দেয় না। আপনার পার্লামেন্টে গিয়ে করা যায় অ্যামেন্ডমেন্ট, কারণ আমি এটাকে শপথ নিচ্ছি আমার সংবিধানের উপর, সেটাকে আমি রিফর্ম করি কেমনে? কারণ এটাকে আমি নিচ্ছি, এটাকে অ্যামেন্ডমেন্ট ছোটোখাটো করা যায়। রিফর্ম কোয়েশ্চেনে যখন আসবে, তখন এটাকে গণপরিষদ করা লাগে, সংবিধান সংস্কার পরিষদ। যদি গণপরিষদ মানলো না, তখন আমরা ঠিক আছে সংবিধান সংস্কার পরিষদ। এই সাকিব ভাইরাই প্রস্তাবনা দিয়েছে 2023 সালে বিএনপির নেতৃত্বে, যে সংবিধান সংস্কার পরিষদ, হাসনাত কাইয়ুম রায়, যারা বিএনপির জোটে ছিল, তারাই আজকে কিভাবে, ওনারাই, আমার কোশ্চেন হলো, ওনারাও কিন্তু শপথ নেয়নি। তার মানে পাওয়ারের সাথে সবকিছু জড়িত। আপনি মন্ত্রিত্ব পাইলে কি চেঞ্জ হয়ে যাবেন? তাহলে আপনি আপনার ফান্ডামেন্টাল জায়গা থেকে, যেটা বাংলাদেশের জন্য দরকার যে জিনিসটা, সেটা আমার দলের বিরুদ্ধে যাক না কেন, রাষ্ট্রটাকে সংস্কার রাখি না, ঠিক রাখি না, আচ্ছা মেরামত করলে ক্ষতি আছে, এটা ভেঙে চুরে গেছে, মেরামত করবেন না, এখন আমার সাথে যায় না, আমার পাওয়ার এক্সারসাইজে ফুললি দরকার, সেজন্য আমি সংস্কারের বিপক্ষে। দ্যাটস দ্য কোয়েশ্চেন। আপনার একটা বিষয় অ্যাড্রেস করতে ভুলে গিয়েছিলাম, যেটা হচ্ছে একজন আমাদের বাসসের সম্ভবত মাহবুব মোর্শেদ ভাইয়ের অ্যাটাক হয়েছে। আমি ঘটনা বিস্তারিত জানি না। আমি কোনোভাবেই কোনো ব্যক্তিকে অ্যাটাক করার পক্ষে না, একজন সাংবাদিককে। হ্যাঁ, ভ্যালিড ওয়েটা আপনার সাথে বিতর্ক হতে পারে, দ্বিমত থাকতে পারে। আমার বিরোধী মতকে নিয়েও আমি আমার ইনসাফকে জাস্টিস করতে চাই, যেটা আমার হাদি বলেছে যে আমার শত্রুর সাথে আমি জাস্টিস করতে চাই। সুতরাং এটা যদি করে থাকে, এটা একটা অন্যায় হয়েছে। আমি আমার জায়গা থেকে গত প্রায় জুলাইয়ের 5 আগস্টের পর থেকে যে মবক্রেসি চলছে, মব ভায়োলেন্স চলছে, এটা তারই একটা কন্টিনিউয়াস ফর্ম। এবং যদিও আমাদের এই নতুন মন্ত্রী পরিষদ বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ঠিক যেই দিন বলেছে সেই দিনে এই কাজগুলো ঘটছে। আমরা ফেরত যাব ডক্টর মারুফ মল্লিকের কাছে। মারুফ মল্লিকের যেমন ডক্টর আতিক মুজাহিদ যেটা বলেছেন, সেটা যদি আমি বুঝে থাকি, তাহলে এটা খানিকটা হবসের মতো লগ বা মানে রুশোর মতো, যে সোশ্যাল কন্ট্রাক্ট, মানে সবসময় কি সংবিধানে থাকতে হবে, নাকি আসলে যখন আমরা পরিবর্তনে যাব তাহলে সেখানে তো কতগুলো সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হয়। তো সেই সোশ্যাল কন্ট্রাক্টকে তাহলে কি আবার মানে মানে তার দিকে পিঠ ঘুরিয়ে দেওয়া হলো না? মানে এই সোশ্যাল কন্ট্রাক্ট যেটা তৈরি হচ্ছিল, এই কথাটাই সম্ভবত আমাদের ডক্টর আতিক মুজাহিদ, তার মানে কি আমরা কি আসলে এই ভোটের ভিতর থেকে, নির্বাচনের ভিতর থেকে নতুন বন্দোবস্তের দিকে যেতে পারবো, নাকি পুরনো বাস্তবায়ন মানে বন্দোবস্তকেই কায়েম করব? এটা তো মানে আমি তো সবসময় ক্রিটিক্যাল এই সংস্কার প্রসেস নিয়ে। আপনারা যেটা বললেন যে সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড কনস্টিটিউশন, উনি যেটা বলার চেষ্টা করলেন যে আসলে সব কিছু তো সবসময় সংবিধান মেনে হয় না।
ওই যে নেসেসিটি ডক্ট্রিনের কথা যেটা বলি, ট্রু পলিটিক্যাল সায়েন্সে বা রাষ্ট্র পরিচালনায় আসলে আপনি সবসময় সংবিধানের দোহাই দিয়ে তো চলতে পারবেন না। সংবিধানটা কেন প্রণয়ন করা হয়? যে রাষ্ট্রটা মোটামুটি একটা বিধিবদ্ধ নিয়মের মধ্যে চলবে, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, একটা অর্ডার থাকে রাষ্ট্র পরিচালনা। এই জন্যই তো সংবিধানটা তৈরি হয়। এখন আমাদের মানে উনি যেটা বললেন, ওনার কথার যে প্রয়োজনের যে ডক্ট্রিন সেটা হয়েছে, কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে মানুষ সার্বভৌম, জনগণ সার্বভৌম, রাষ্ট্র সার্বভৌম না। আমরা বলি রাষ্ট্র সার্বভৌম, কিন্তু রাষ্ট্রকে সার্বভৌমত্ব প্রদান করে মানুষ, নাগরিকেরা। ওই অর্থে প্রত্যেকটা নাগরিক সার্বভৌম, তার পাওয়ারটা ট্রান্সফার হয় যারা ফ্যাসিলিটেট করে রাষ্ট্রকে। এই সার্বভৌম জনগণের আপনার কি এই সংস্কার প্রক্রিয়ায় কোনোভাবে যুক্ত ছিল? আমাদের ওনারা যেটা বলেন, এই যে অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিফর্মের যে উনি উদাহরণ দিলেন বা পার্থক্য বললেন, আমি যদি খোলামেলাভাবে বলি, 5ই আগস্টের পরেই বাংলাদেশ নতুন বন্দোবস্তের পথ হারিয়েছে। আমরা 5ই আগস্ট যখন শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, পালিয়ে দিলাম, 8 আগস্ট মনে হয় সরকার গঠিত হলো, ওই দিন বাংলাদেশ নতুন বন্দোবস্তের রাস্তা থেকে দূরে সরে গিয়েছে। সাধারণত খুব সহজ একটা প্রসেস হচ্ছে, কোনো বিপ্লব বা সামাজিক রাজনৈতিক অভ্যুত্থানের পরে কি হয়, আপনি যদি মোটা দাগে রাষ্ট্রকে সংস্কার করতে চান, তাহলে প্রথমেই যে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ববর্তী সংবিধানকে বাতিল করে দেয়া হয়। এটা একটা সহজ পন্থা। ধরেন আমাদের সংস্কারের সহজ রাস্তাটা কি হতে পারত? 5ই আগস্টের পরে সবগুলো রাজনৈতিক দল বসে আপনার পুরনো সংবিধানকে বাতিল করে একটা বেসিক ল বা ফান্ডামেন্টাল ল এর মতো একটা। কিন্তু ডক্টর আতিক মুজাহিদ কিন্তু একটা বড় কথা বলছেন যে এখানে একটা গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে হ্যাঁ, ওইটাই আমি আসছি, গণভোটে আসছি। ধরেন আমরা যদি আগস্ট মাসে সবগুলো রাজনৈতিক দল, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, ফাইন, রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নিত এই সরকারের অধীনে আমরা একটা নতুন কনস্টিটিউশন লিখব, তো পুরাতন কনস্টিটিউশন বাতিল, রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? সবাই মিলে একটা বেসিক ল। জার্মানি কিন্তু বেসিক লর ভিত্তিতে চলে, ওদের মনে 10টা না 12টা ধারা আছে, বিশাল 200 পাতার সংবিধান নাই। আপনি বেসিক ল তৈরি করে প্রথম 6 মাসে, উনি যেটা বলতে, এখন যে বিতর্ক হচ্ছে গণপরিষদ নিয়ে, আমরা আগস্টে একটা গণপরিষদ তৈরি করতে পারতাম কোনোভাবে, যেইভাবেই হোক সমঝোতার ভিত্তিতে। সেই গণপরিষদ ধরেন 6 মাস 1 বছরের মধ্যে একটা সংবিধান তৈরি করত। এরপরে 1 বছরের পরে ধরেন গণভোট হইতো। এখন যেই গণভোট, আমি নায়ের পক্ষে, আরেকজন হায়ের পক্ষে, জটিলতা তৈরি হয়েছে গণপরিষদের। গণভোট নিয়ে তো ধরেন সারা পৃথিবীতে অনেক সমালোচনা আছে, কারণ এটা গণভোট সবসময় সরকার নিয়ন্ত্রিত পথেই হয়, ওইটা ভিন্ন আলাপ। তাতে কি আসলে মানে গণভোটের যে যৌক্তিকতা সেটা নিয়ে কিন্তু সোশ্যাল সায়েন্সে আর বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে বিস্তর তর্ক আছে। হ্যাঁ, গণভোট বা প্লেবিসাইট যেটা বলা হয়, সেটা সবসময় সরকারের পক্ষেই ফলাফল আসে, বিপক্ষে যায় না। সেটা ধরেন ভিন্ন বিতর্ক। আমি প্রসেসটা বলছি। তো 1 বছরের মাথায় যদি আমাদের একটা গণভোট হইতো, সেই গণভোটে আমরা কিন্তু নতুন সংবিধান যেগুলো আমরা সংস্কার করতে চাচ্ছি সেগুলো আমরা করে ফেলতাম, নির্বাচনটা এখন হয়ে যেত, তাইলে পরে কিন্তু অহেতুক জটিলতা হইতো না। আমাদের যেটা সমস্যাটা হয়েছে, 8ই আগস্ট অরাজনৈতিক শক্তির হাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিলাম। এইবার হচ্ছে পাওয়ার স্ট্রাগল হয়েছে। আপনার দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সুনির্দিষ্ট রূপরেখা ছিল না। তারা কবে নির্বাচন দিবে, কবে সংস্কার শেষ করবে, একটা অনির্দিষ্ট অনন্তকালের মতো সরকার চলছে। তাদেরকে বলা হয়েছে আপনারা একটা রোড ম্যাপ দেন, নির্বাচনের কথা বলেন, তারা বলতেছে। তারা তো দাবি করেছে, তাদের যে মানে প্রেস সচিব ছিল উনি তো দাবি করেছেন যে এটা সে ইচ্ছে করলে দীর্ঘ সময় থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। এই যে আপনার একটা মানে অনিশ্চিত পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটা আমি মনে করি ইচ্ছাকৃত। এবং এই পাওয়ার যে স্ট্রাগলটা হয়েছে, এর মধ্যে কিছু পলিটিক্যাল পার্টি আবার এই সরকারের সঙ্গে হাত মিলিয়েছে, তারা তাদের মতো রাষ্ট্রকে তৈরি করতে চেয়েছে, সংস্কার প্রস্তাবনা এখানে আনতে চেয়েছে, তাদের মতো মতামত উপস্থাপনা করেছে। আবার কিছু দল ধরেন বিএনপি সরকারের সঙ্গে ছিলও না, আবার সরকারের সঙ্গে সংঘাতেও যাইতে চায়নি। এটার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই ডক্টর মারুফ মল্লিক, যেমন আমাদের প্রধান উপদেষ্টা যেদিন মানে ভোট দিলেন, ভোটাধিকার প্রয়োগ করলেন, এরপর উনি একটা কথা বলেছেন যে আজকে বাংলাদেশের জন্ম হলো, এইটার সাথে জুলাই সনদ এবং
সংবিধান বাতিল করা এবং তার যুক্ত হওয়ার কি কোনো সম্পর্ক আছে? এই যে জন্ম হওয়া, এই এটা জন্ম আমার এবং ধারণা উনি 2.0 একটু অতিরিক্ত রোমাঞ্চিত হয়ে বলে ফেলেছেন, যেহেতু একটা ভোট নিয়ে অনিশ্চয়তা ছিল। 12 তারিখে ভোট হবে, এটা 5 তারিখে 6 তারিখেও মানুষজন জিজ্ঞেস করেছে আমাকে যে আসলেই ভোট হবে। এই যে মানুষজনের জনমনে যে একটা অবিশ্বাস তৈরি হয়েছিল এই সরকার, বিগত সরকারের প্রতি, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এইটা আমার কাছে মানে এই মনে হয়েছে জুলাই সনদ সংস্কারের প্রস্তাবের নামে যা হয়েছে ব্যাকডোরে দর কষাকষি হয়েছে। সেটা হোক, কিন্তু পলিটিক্যাল কিন্তু পার্টির কিন্তু সঙ্গে ধরেন যে ওই সরকারের সঙ্গে প্রকাশ্যে যখন আপনি বাংলাদেশে জন্ম হলো বলেন, তখন কি আসলে 1971 26শে মার্চ যেটাকে আমরা বলি যে স্বাধীনতা দিবস, তো ওইটা কি চ্যালেঞ্জ হয়ে যায় নাকি যায় না? চ্যালেঞ্জ হয় না, আমি বললাম না, ওইটা আসলে ওই যে উনি একটা নির্বাচন করেছেন, নির্বাচন নিয়ে আনসার্টেনিটি ছিল, সন্দেহ ছিল, ওই জায়গা থেকে খুশির আতিশয্যে উনি বলে ফেলেছেন আর কি। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কি মনে হয়? না না, ওটা ওনার তো ভাষা খুবই চমৎকার, আমি ওনার বই অনেক পড়েছি, তো উনি একটা জিনিসকে খুবই, যেহেতু উনি খুব ভালো স্পিকার, সারা পৃথিবীব্যাপী স্পিকিং, মানে দেখবেন ওনার কিন্তু হলে লেকচার আছে, সেই জায়গা থেকে উনি দেশের বাইরে ওনার অনেক জায়গায় ওনার সোশ্যাল, বিশেষ করে ওনার সোশ্যাল বিজনেস মাস্টার ক্লাস নাউএডেজ, তো যে জায়গা থেকে উনি হয়তো বলেছে যে নতুন একটা বাংলাদেশ আসলাম, যে বাংলাদেশে একটা এইরকম ফেসিজমে ছিল, 18 বছর একটা মানুষ কেউ ভোট দিতে পারে নাই। উনি তো অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে রাজনীতিতে, মনে দীর্ঘদিন রাজনীতি মানে বিজ্ঞানে, যেমন উনি রিসেট বাটন প্রেস করা, মানে এরকম অনেকগুলো শব্দ বলেছেন, মানে যেগুলো এখন খুবই আলাপ হচ্ছে। মানে ওনার একটা বিষয় ছিল, এগুলো কি আসলে ওনার এই পজিশন বা এগুলো কি আসলে জুলাই চার্টারের যে যৌক্তিকতা বা সোশ্যাল কন্ট্রাক্টের জায়গায় ধরেন কি মানে যৌক্তিকতা এগুলোকে দুর্বল করে দিল কিনা, বা ওনার যে এই যে ধরেন চমকপ্রদ ফ্রেজ ব্যবহার করা, এই ফ্রেজগুলো শেষ পর্যন্ত জুলাই চার্টারের যে এসেন্স ওইটাকে আসলে অনেক বেশি দুর্বল করে ফেলে কিনা, আপনার কি মনে হয়? এটা আসলে অনেক জায়গায় তো আমরা অবশ্যই ব্লেম করি, যে অনেক জায়গায় অনেক, যেমন উনি যেটা বললো যে সেন্স বিগিনিং একটা করার কথা ছিল। আমরা যখন সরকার গঠনের আগে আমি তো জানি কি ঘটনা ঘটেছে এখানে, তো আপনার বড় দল, আপনি যে আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, ওনাকে তো সরাসরি অফার করা হয়েছিল যে বাংলাদেশে এখন একটা ইউনিটি গভর্নমেন্ট দরকার। আমি বলি যে পলিটিক্যাল পার্টি দিয়ে দরকার, নট আপনি যে নন পলিটিক্যাল পিপল যে ইন করলো, ইট ইজ বিকজ অফ হোয়াট, এটা ওনাদেরও দায়ভার আছে, কিন্তু এটা অস্বীকার করলে হবে না। আমরা সবাই রেকর্ডেড, আমরা জানি কার সাথে কখন কি মিটিং করা হয়, ছাত্ররা আমরা কার সাথে কি মিটিং করেছি, ওই সময় কিন্তু আমরা নন পলিটিক্যাল জিনিসটাকে আমরা শেষ করতে পারতাম, কিন্তু ওনারা রাজি হয়নি। অনেকের আশঙ্কা ছিল, ভয় ছিল, কি হবে না হবে। এখন আমরা যেভাবে কথা বলতে পারতেছি, আমরা তো ওই সময় মনে করছি 3 মাস কোনো রকম টিকে থাকা যাবে কিনা, মেরে ফেলবে কিনা, প্রতিটা রাতে আতঙ্কের মধ্যে থাকতাম। সো ওই সময় চিন্তাটা এখন দিয়ে আপনি ক্রিটিক করতে পারেন বা ভ্যালিড ইনভ্যালিড নিয়ে। এখন আমাদের প্রধানমন্ত্রী হলেন, উনিও কিন্তু আপনার মতো প্রথম মানে সংসদ সদস্য হলেন, এবং উনিও কিন্তু এই যে আপনি যে স্ট্রাগলের কথা বলেন যে রাজনীতিতে, উনিও কিন্তু দীর্ঘদিন এক্সাইলে থাকতে হয়েছে, এবং এটা কিন্তু একটা মানে তার দল, তার দেশ, সব থেকে তাকে বাইরে থাকতে হয়েছে, এবং এইটাও কিন্তু একটা লড়াইয়ের অংশ। আমি এটাকে করতেছি না, আমি অনেক খাটো করতেছি না, বলতেছি বিষয়টা হচ্ছে যেভাবে আমরা এখন দেখতেছি ক্রিটিক করার ক্ষেত্রে, ওই সময়টা আসলেই ভয়ঙ্কর সময় ছিল, কারণ আমরা যে 17 বছর ট্রমাটাইজ ছিলাম সবাই। আপনারা যখন জুলাইয়ের আলাপটা তৈরি করেন তখন আসলে অনেককেই আপনারা এক্সক্লুড করে ফেলেন, যেমন বিএনপির যে মানে দীর্ঘ লড়াই, সেটাও আপনি এক্সক্লুড করে আলাপ করেন। ব্যাপারটা কি এরকম? সনদ এখানে আছে, এখানে বিএনপি 17 বছরের আলোচনাটা স্পষ্ট লেখা আছে, কিন্তু কথায় কথায় যেটা হয়েছে যে ওনারা তো বিগিনিং এর দিকে ওনাদের 2 রকম বক্তব্য ছিল। অনেকে আপনি 27 তারিখে যদি মির্জা ফখরুল বলেছে আমার ছাত্রদের আন্দোলনের সাথে নাই, আবার এক গ্রুপ ছিল স্ট্র্যাটেজিক্যালি ছিল, ট্যাকটিক্যালি ছিল, তার মানে আমি পরিমাণ জেলে যেতে হয়েছে। মির্জা ফখরুল যেই বয়সে কতবার জেলের ভিতরে গেছেন, এই বয়সে, এই ওই অসুস্থ শরীরে। না, এক মিনিট আমি একটু বলি, এটা 27 তারিখ না, এটা খুব সম্ভবত 25 বা 26 তারিখে বিএনপি এরকম ছিল, আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে তারা এই আন্দোলনের সঙ্গে মানে একাত্মতা প্রকাশ করছে, এবং সারা দেশের মানুষকে সর্বাত্মকভাবে আন্দোলনের সমর্থন, ওই সময় জামাত ইসলামকে ওনারা ইউনাইটেড ডাকছে, আমি এটা আমার মনে আছে, আমি তো ছিলাম। সুতরাং এটা আমার ব্লেমিং না, বিষয়টা হচ্ছে ওভারঅলি বাংলাদেশে যদি আপনি আওয়ামী লীগ চলে যায়, ম্যাক্সিমাম লোক কি হয়ে যায়, বিএনপি হয়ে যায়। এটাই তো ছিল ন্যাচারালি, প্রশাসনে বলেন সব জায়গায় যাদেরকে রিহেবিলিট করছেন, মূলত বিএনপি মরা লোকজনকে আপনি করেছেন। জামাত ইসলামে কয় % লোক ছিল? আমরা তো এইভাবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার কথা হচ্ছে জুলাই স্পিরিটটাকে যেটা বলতেছেন, এটার সাথে কি 71 কি কন্ট্রাডিক্ট করে? ফার্স্ট কোশ্চেন আমার এই জায়গাটা আমি আসতে চাই। আমরা যেভাবে দেখাতে চাই সাম্য, মানবিক মর্যাদা, আমরা যদি ইনসাস বা সোশ্যাল জাস্টিসের কথা বলতেছি, ইট ইজ কন্ট্রাডিক্ট উইথ 71।
ওখানকার মানুষের যে আকাঙ্ক্ষা ছিল একটা স্বাধীন ডেমোক্রেটিক বাংলাদেশ, যে মানুষ সবাই সবার মতো চলতে পারে, সেম জুলাই আসার পরে সোশ্যাল জাস্টিসকে ভাঙা হলো কেন? যে পরিমাণ মাজার ভাঙা হলো, আপনি ওটা একটা মানে এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা না। আমি বলছি আপনি এটা মেজর কোন একটা জিনিস হলে 200-র উপরে মাজার ভাঙা হয়েছে। আপনি অন্য কাহিনী তো ঘটেছে, তাই না? রিঅ্যাকশনে তো বিভিন্ন স্টাইল ছিল। তো ধরেন মবক্রেসি তো ভয়ঙ্কর আকারে হয়েছে, একজনও কি ধরা পড়েছে গত 1.5 বছরে? অনেক জায়গায় ধরেছে। যেমন ধরেন ঢাকা শহরে এত বড় বড় সব পত্রিকা অফিস জ্বালিয়ে দেওয়া হলো, সাংস্কৃতিক সেন্টার যেগুলোকে আমরা বলি, যেমন ছায়ানট, এদের মানে আপনার উদীচী, এগুলো জ্বালিয়ে দেওয়া হলো প্রকাশ্যে। আমার কাছে মনে হচ্ছে আপনি মবক্রেসিটাকে খুব জেনারেলাইজ করতেছেন। মব তো আসলে যেটাকে টার্মিনোলজিক্যাল ইউজ করা হয়, যে ইউরোপ আমরা আমাদের মধ্যযুগে বলেন বা অথবা ব্রিটিশদের সময় কিছু লোক অ্যাভেলেবেল পাওয়া যেত, ডাকলেই চলে যেত, এইরকম টাইপের। এগুলো পলিটিক্যালি কনসাস পিপল, 2-4টা বিষয় হতে পারে, কিন্তু ওভারঅলি সবকিছুকে যে মবক্রেসি করেন, তাহলে শেখ হাসিনাকে তার ওটা মবক্রেস হয়ে যাবে। সো এটা জেনারেল, আমি বলি। সেকেন্ড হলো এটা কি মানে উল্টো জেনারেলাইজেশন হবে কিনা? না, আমার কথা হচ্ছে সেই জন্য স্পেসিফিক বলতে হবে যে এই জায়গাটাতে যেটা হয়েছে সেটা ভায়োলেশন হয়েছে, যেটা এটা ক্রিমিনোলজি, এটা ক্রাইম, কিন্তু একটা টার্মিনোলজিকে নিয়ে এসে সবাইকে যে মবক্রেসি বলা হইতেছে। কারণ আরেকটা বিষয়, এই যে লোকগুলা, আমি নিজেও ছিলাম, ঠিক আছে? সো আমি একটা কথা বলি যে জুলাইয়ের কথা বলা হয় না, বলা হয়েছে একদম পার্টিকুলার। ধরেন মাজারের কথা আমি বললাম, বা ধরেন আপনি যেমন বললেন সাংবাদিকের উপর আক্রমণ, তো সাংবাদিকের পুরো অফিস সহ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো আমি কোনোভাবে একটা দিয়ে আরেকটাকে জাস্টিফাই করব না। আমরা কি দেখি নাই এই নয়ন সাহেব যুব দলের সময় টিভি ভেঙে দিচ্ছিল? আমরা কি কথা বলি এখন? পিক এন্ড চুজ, আমি বলি পাওয়ার যে থাকে, পিক এন্ড চুজ কথা না বলে আমরা স্পেসিফিক বলি, যেটা অন্যায় সেটা অন্যায়। আমার কথা হচ্ছে এরকম ফুল জুলাই পিপল ইজ মবক্রেসি, এই টাইপের টার্মিনোলজি না। সো এখানে অনেক ধরনের মানুষ এসেছে, নানা রকমের মানুষ, ডান বাম সবাই এসেছে, হিন্দু মুসলিম, এটা কোনো ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে যে আমরা ফাইটটা করছি জাস্টিসের জন্য। খেয়াল করেন, আপনার সাথে আমার সম্পর্ক প্রিন্সিপাল বেসড হবে, জাস্টিসের হবে, ডিগনিটি হবে। ডক্টর মারুফ মল্লিক তো পুরো প্রসেসটা কি মানে খুবই মানে কি বলা যেতে পারে, খুবই প্রবলেমেটিক হিসেবে দেখছেন। উনি ওনার জায়গা থেকে উনি বললেন, আমি দ্বিমত। উনি বলতেছেন যে নন পলিটিক্যাল পিপলরা এখানে এনগেজ হওয়ার সাথে সাথে ওনাদের পাওয়ার স্ট্রাগল বা ওনাদের স্বার্থের জন্য হয়তো অনেক কিছু করেছেন, ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভ। হ্যাঁ, আই ডু রেসপেক্ট ওনার মতামত যে এখানে অনেক লোক বিদেশ থেকে এসে এখানে এসেছেন, তারা আবার উপদেষ্টা হয়েছেন, তারা এখন মন্ত্রিত্ব পেয়েছেন। তাহলে এই সরকারকে তো কোয়েশ্চেন করা উচিত যে ব্যক্তিটা নিয়ে আপনি কোয়েশ্চেন করলেন এতবার, সেই লোকটাকে আপনি একটা ফরেন মিনিস্টার দিলেন, যেটাকে আপনি বলতেছেন যে বার্মা অ্যাক্টের সাথে জড়িত উনি, বাংলাদেশের জন্য করিডোর ক্ষতিকর, ওনাকে আপনি কি বোঝাচ্ছেন যে এই সরকারটা বিএনপির ইন্টারিম সরকার ছিল? আতিক মুজাহিদ, আমরা একটা ছোট বিরতি নিব, বিরতি নিয়ে আবার আসবো আপনার কাছে। আর একই সাথে আমি ডক্টর মারুফ মল্লিকের কাছেও ফেরত আসবো এই একই বিষয়ে কথা বলার জন্য। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সম্মানিত দর্শক, আমরা আবার ফিরে এলাম। ডক্টর আতিক মুজাহিদ যে কথা বলেছেন, সেই কথা যদি আমরা বুঝে থাকি, তাহলে এটা এখন একই সাথে সোশ্যাল মিডিয়া খুবই দারুণ আলোচনার বিষয়। তা হলো বর্তমান যে নির্বাচিত সরকারটি হয়েছে, সেই সরকারটিকে আসলে অন্তর্বর্তী সরকারের একটি এক্সটেনশন কিনা। কারণ তার মন্ত্রী পরিষদে তাকালে এই বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে ওঠে। একই সাথে পরিষ্কার হয়ে ওঠে এই নির্বাচন নিয়ে 11 দলীয় ঐক্যজোটের যেই বড় বড় আপনার অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো কি এখানে মানে অনেক বেশি সত্য হয়ে ওঠে কিনা, এই দুটো প্রশ্ন নিয়ে আমি যেতে চাই ডক্টর মারুফ মল্লিকের কাছে। জি, ধন্যবাদ। এইখানে আপনার ধরেন উনি দীর্ঘ সময় কথা বললেন, তো আমি যে প্রথম আপনি ওখানেও কিছু যুক্ত করতে পারেন। জি, যুক্ত করতে চাচ্ছি যে উনি যে আমি যেটা বললাম আর কি, 5ই আগস্টের পরে আমাদের রিফর্ম প্রসেসটা কীরকম হওয়ার দরকার ছিল, উনি একটা কথা বলেছেন যে জাতীয় সরকার করার প্রস্তাবনা ছিল, সেটা মূলত বিএনপির বিরোধিতার কারণেই সম্ভব হয়নি। আসলে জাতীয় সরকারের পক্ষে আমিও ছিলাম না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা অন্তর্বর্তীকালীন ও রাজনৈতিক সরকার থাকবে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো একমত হয়ে সেই সরকারটাকে নিয়ন্ত্রণ করবে বা সেই সরকারটার সঙ্গে বার্গেন করবে। আমরা দেখেছি আনফরচুনেটলি সেটা হয় নাই, রাজনৈতিক দলগুলো একমত থাকতে পারে নাই, বরং কেউ এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাওয়ার শেয়ার করেছে। বিএনপি হয়তো বা সরাসরি পাওয়ার শেয়ার করে নাই, তারা একটা বিরোধী অবস্থান নিয়েছে, কিন্তু
এই কারণেই কিন্তু সংস্কার, আমরা রাষ্ট্র সংস্কারের যে একটা বিশাল সুযোগ পেয়েছিলাম 5ই আগস্টের পরে, আমরা যে একটা উদার ইনক্লুসিভ নয়া বন্দোবস্তের কথা বলি, বাংলাদেশকে যে গড়ে তোলার আমরা একটা সুযোগ পেয়েছিলাম, সেটা আমরা আসলে হারিয়েছি। অতিরিক্ত আমি বলবো যে জটিলতা, অহেতুক মুখরোচক কথাবার্তা, এবং আমি যদি একটু রূঢ় ভাষায় বলি কপচাকপচি করতে গিয়ে আসলে আমরা এই বিশাল সুযোগটা হারিয়ে ফেলেছি। আপনাকে কাজ করতে হবে, অ্যাকশন, মানুষ অ্যাকশন দেখতে চায়, বিশাল বর্ণনা, বিশাল বিবরণ দেখতে চায় না। আমাদের ধরেন এই যে বিশাল একটা সংস্কার করা হয়েছে, এখন এটা সংস্কার কিন্তু আমি যদি সত্যি কথা বলি অনিশ্চয়তার মধ্যে আছে। আপনি দেখেন একদল পরিষদের, এখন তো আরো বেশি হওয়ার কথা না, কারণ এক ধরনের তো সমঝোতা তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং নতুন নির্বাচিত সরকারের মধ্যে। সমঝোতা না, বরং আমি মনে করি এক ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে। এখন বিএনপি বলবে যে আমরা এই সংবিধান সংস্কার পরিষদে স্বাক্ষর করব না, জামাত সকালে বলল এটা স্বাক্ষর না করলে আমরা শপথই নিব না, দুপুরে আবার শপথ নিয়ে নিল। কিন্তু আপনি কি এই রাজনৈতিক মনে করেন না যে এটা অন্তর্বর্তী সরকারের একটা এক্সটেনশন? কোনটা? বর্তমান নির্বাচিত সরকার না না, এক্সটেনশন হবে কি জন্য? যার বিরোধিতা করলেন উপদেষ্টা হিসেবে, তাকে আপনারা মন্ত্রী হিসেবে নিয়োগ দিচ্ছেন, এটা দিয়েছে বিএনপি হয়তো বা কোনো একটা কারণে। সেটা আপনার কি মতামত এই বিষয়টা? আমার মনে হয় এটা একটু কেন দিল বিএনপি, এটা একটু খতিয়ে দেখতে হবে। মানে একজন উপদেষ্টাকে এখন পর্যন্ত হয়তো বা তাদের একটা ব্যাখ্যা হইতে পারে আমরা ইনক্লুসিভ, ওনার পারফরমেন্স ভালো ছিল এই জন্য আমরা আমাকে নিয়েছি। তাই এই সরকারের সবাই তো ফেল করে নাই। হ্যাঁ, আর আরেকটা অনেকগুলো পররাষ্ট্র নীতি নিয়ে কিন্তু বেশ সমালোচনা ছিল, এবং বেশ জটিল সমালোচনা, এবং যেটা মিয়ানমারের সাথে সম্পর্ক, ভারতের 7 সিস্টার্স নিয়ে অনেক কথা বলা হয়েছে। তো আসলে কি সেই একই জিনিস আমরা আবার ব্যাগেজ করলো? এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে কেবল তো উনি দায়িত্ব নিলেন, আমরা 3 মাস 6 মাস দেখি ওনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার কার্যকলাপ কিরকম হয়, সেগুলোর সঙ্গে বিএনপি আবার একমত পোষণ করে কিনা, সেটা নিয়ে আমরা দেখতে পাবো। কিন্তু টেকনোক্রেট কোটায় আসছেন, আসলে এটা তো অনেকটা হায়ারিং এর মতো, যে একজন ভদ্রলোককে হায়ার করা হয়েছে, তুমি আমার সঙ্গে কাজ করো, এরকম বাইরের দেশে হয়। হাউএভার একটা নতুন সরকার এসেছে, নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, আমরা এটার জন্য অপেক্ষা করি। আর আরেকটা কথা, যেটা ওই যে মবক্রেসি নিয়ে কথাবার্তা হচ্ছিল, হয় আপনি যেটা বললেন, এখন ফ্রেঞ্চ রেভলিউশনে যখন বাস্তিল দুর্গের পতন হলো, তখন কিন্তু রাজতন্ত্রপন্থী যারা ছিল তাদের অনেককে ধরে এনে কিন্তু গিলোটিনে দেয়া হয়েছিল। এখন এটা ধরেন বিপ্লবী এবং বিপ্লবের প্রতিপক্ষ যারা ছিল তাদেরকে গিলোটিনে দেওয়া হয়েছে। 14 লুইকে এবং তার স্ত্রীকেও গিলোটিনে হত্যা করা হয়েছিল। কিন্তু ওইটা ওই সময়ের একটা রিয়াকশন। আপনি কত 1789 সালে এই ঘটনা যখন আপনার 1795-96 সালে আবার ঘটা শুরু করলো, ওই যে মব আমরা যে সন্ত্রাস বলি মধ্যযুগে ইউরোপে, উনি যেটা বললেন, ওইটা কিন্তু আসলে আর বিপ্লব না। আপনি যেটা 1989 সালে ঘটনা ঘটেছে, সেটার বিপরীতে যখন আপনি বিপ্লব পরবর্তী সময়ের যে ঘটনা, আর সেটাকে 6 মাস পরে হয়েছে, সেটাকে আসলে অ্যাকসেপ্টেবল না ওই সময়টা। এখন বাংলাদেশে 5ই আগস্টের পরে উত্তেজিত জনতা অনেক কিছু করেছে, এগুলা গ্রহণযোগ্য না। সময় টিভিতে যেটা করা হয়েছে সেটা আমি গ্রহণ করি না, অ্যাকসেপ্ট করি না। যদিও সময় টিভি 5ই আগস্টের পূর্বে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছিল। তারা লিখেছিল 31শে জুলাই যে আমি বিদেশে বসে সরকার বিরোধী ষড়যন্ত্র করছি এবং সরকার ফেলে দেওয়ার উস্কানি দিচ্ছি, এরকম নানা কথা অনেকেই করেছে। হ্যাঁ, এখনো তো বিদেশে বসে বহু লোক। কিন্তু তাই বলে আমি সময় টিভিতে গিয়ে হামলা বা মব সৃষ্টির পক্ষে না, সেটা আমরা বিরোধিতা করি। একই সঙ্গে এই যে মাজার, এই যে গান বন্ধ করে দেওয়া হয়েছে, সংস্কৃতিকে আপনার আটকে রাখার চেষ্টা করেছে, এটাও আসলে গ্রহণযোগ্য না। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালটা খুব একটা আমাদের জন্য মানে ছিল না। তারা অনেক বড় বড় কথাবার্তা বলার চেষ্টা করেছে, কিন্তু এই সরকারের হাতে বিশাল সুযোগ ছিল একদম রাষ্ট্রের খুল নলচে বদলে দেওয়ার যে একটা কথা আমরা বলি না, রাষ্ট্রটাকে আসলেই সংস্কার করা, আমাদের রাষ্ট্র কাঠামোর স্ট্রাকচারটাকে চেঞ্জ করে দেওয়ার বিশাল একটা সুযোগ এসেছিল। কিন্তু এই সুযোগটা আমরা আসলে ব্যবহার করতে পারিনি। এইখানে নানা ধরনের পাওয়ারের স্ট্রাগল ছিল, কেউ দীর্ঘ। কিন্তু ধরেন এখন যে মন্ত্রী পরিষদ যেটা হলো, সেটা নিয়ে আপনার মতামত কি? কেমন মন্ত্রী পরিষদ? আমি বলবো তো ভালোই হয়েছে, খারাপ হয় নাই, যদিও কিছু কিছু সমালোচনা আছে অবশ্যই।
আপনি রাজনীতিতে তো কখনোই সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবেন না। মানে আপনি কি এগুলো কি খুবই ছোট সমালোচনা মনে করেন? না, এটা আমি সমালোচনায় ছোট বড়তে বিভাজন করতে চাইছি না। ধরেন এই মন্ত্রিসভায় কিছু কিছু সদস্যের বিরুদ্ধে খোলামেলা ভাবেই প্রকাশের সমালোচনা আছে। তারা এর আগেও দায়িত্ব পালন করেছেন, মন্ত্রিত্ব পেয়েছিলেন, সেই সময় তারা কতটা সফল হয়েছিলেন সেগুলো নিয়েও প্রশ্ন আছে, বিস্তর কথাবার্তা আছে। আমরা হচ্ছে ডক্টর মারুফ মল্লিক, আমরা একটু আবার ডক্টর আতিক মুজাহিদের কাছে যাব মানে তার মতামত শুনতে, কারণ হচ্ছে আমরা যেই প্রশ্নগুলো মারুফ মল্লিককে করেছি সেখানে আপনি যদি আলোকপাত করেন, আপনি যেটা এক্সটেনশন হিসেবে বলছি এই জায়গাগুলোতে আপনি দেখেন যার ব্যাপারে আপনি কথা বলতেছিলেন, ওটা প্রথম ভায়োলেশন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। কখনো কোনো গভর্নমেন্ট, সিটিং গভর্নমেন্টের প্রধান কোনো একটা পার্টির নেতার কাছে যায় না। এটা কিন্তু উনি অ্যারেঞ্জ করেছেন, আপনি খেয়াল করে দেখবেন। এটা কি তারই বেনিফিট কিনা সেটাও একটা প্রশ্ন। ওখানেই কি অনেকে প্রশ্ন করতেছে যে ওখানেই কি আসলে ডিলটা হয়েছে কিনা, যে নতুন গভর্নমেন্টে এইরকম হবে। দ্যাটস দ্য মাই কোশ্চেন আমি রেখে গেলাম, যে একটা এইরকম হয়েছে কিনা সেটাও একটা ইস্যু থাকতে পারে। যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং যে কথাটা, এবং অনেকের মুখে আগে থেকে শোনা যাচ্ছিল যে আপনাদেরকে 220টা মেজরিটি 2/3 পাবে, সেটা আগে থেকে ফিক্সড ছিল কিনা সেটাও একটা কোশ্চেনের বিষয়। 2 নম্বর যেটা বললো ভাই, যেটা বিষয় বলার চেষ্টা করতেছিল যে আপনার মবক্রেসি নিয়ে বারবার, যেটা আমি একটা জায়গায় ভেরি কোশ্চেন করতে চাই। অনেক জায়গায় আমরা যখন দেখি যে লোকটা রিয়েলি ক্রিমিনাল, কিন্তু উনি কোনো একটা দলের বা কোনো একটা, আপনি ধরেন সে কালচারাল ব্যক্তিত্ব, কিন্তু আসলে উনি খুব অন্যায় করেছে, ওনাকে কিন্তু আঘাত করলে আপনি বলবেন যে কালচারের উপর আঘাত। বলি কিনা আমরা, কেন বলি? কারণ আপনি ওনাকে দিয়ে সেভ করতে যাচ্ছেন। ঠিক একই জিনিস অনেক জায়গায় ঘটেছে। যদি আওয়ামী লীগের পোস্টেড একজন যে কোনো একটা দলের লোক, আমি দিলাম একটা মাইনরিটি গ্রুপের, আপনি হিট করলে বলবে কিন্তু মাইনরিটি অ্যাটাক হয়েছে। এই ন্যারেটিভটা কেন মিডিয়াতে হয়? আমার একটা প্রশ্ন কিন্তু এটা, যেটা পিওরলি হয়েছে কোন ধরনের যদি ক্রাইম হয়ে যায়। আপনি সায়ানটের কথা বলেছিলেন, আমি সায়ানটে স্পষ্ট দেখলাম। সায়ানটে কিন্তু 2 গ্রুপ হয়ে গেছিল, 2 গ্রুপে মারামারি দেখেছি আমরা, ভিডিও হয়েছে না? এক গ্রুপ বলছে তুমি ফ্যাসিস্টের দালাল, এক গ্রুপ বলছে ফ্যাসিস্ট না, উদিচি আমরা দেখেছি। তার মানে কালচারাল এস্টাবলিশমেন্ট বাংলাদেশে যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমার কোশ্চেন আছে, আমরা কিন্তু কেউ কোশ্চেন করি না। সেটা হোক, কিন্তু যে অ্যাটাকটা, আগুন লাগিয়ে দেওয়ার যে ঘটনা, এটা তো আমরা আগে দেখিনি। অ্যাটাক এখন সেকেন্ড স্টেপ, যেমন বাটার দোকানেও আগুন দিয়ে দেওয়া হয়েছে, একটা বিষয় আগে তো আমরা দেখিনি। ভেরি ক্লিয়ার কথা বলছি, একটা জিনিস, নট এ সিঙ্গেল জিনিস বাংলাদেশে ইনভেস্টিগেশন করা হয় না। কেন ইনভেস্টিগেশন হয় না? আমি ধরতে চাই কোন লোকটা অ্যাটাক করলো, পিওর দেখতে চাই। কারণ আপনি আমার উপর দায়ভার চাপা দিবেন কেন? আতিক মুজাহিদ, তুমি জুলাই যেতে যুদ্ধ ছিল, তুমি দায়ভার নো। আমি যদি পিওরলি হয়েছি কিনা আমাকে ডকুমেন্টেড করতে হবে। তাহলে মাজার যেগুলো আক্রান্ত হয়েছিল সেগুলো কেন ডকুমেন্টেড হলো না? কে আটকাই দিল? ইভেন হাদির ঘটনায় বলেন, এখন পর্যন্ত হয়েছে। সাগরুনির কথা বলেন, সাগরুনির কথা বলেন, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের বাংলাদেশ ব্যাংকের আপনার যে টাকা পার হয়ে গেল 93 বার পিছালো, কেন পিছালো? মেজর একটা ইস্যু। আচ্ছা, আমরা একদম শেষের দিকে এসেছি। এটা তো এই যে আপনি যে প্রশ্নগুলি বললেন, এই যে ইনভেস্টিগেশন কেন হলো না, বা শরীফ ওসমান হাদির হত্যাকারীর ধরতে পারে নাই। আমরা যদি এই ঘটনার বিবরণ গণমাধ্যমে যেটা পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে যেটা পেয়েছি, শরীফ ওসমান হাদির উপর হামলার পরে প্রায় 6-7 ঘন্টা পর আসামি পালিয়ে গিয়েছে। আমরা সত্য মিথ্যা জানি না যে সে কোন রাস্তা ধরে কিভাবে পালিয়ে গিয়েছে, এটার বিবরণ আমরা পেয়েছি। হ্যাঁ, এখন এটা তো বিগত সরকারের ব্যর্থতা। তারা হাদির উপরে হামলার পরে সারা ঢাকা শহর সিল করে দিতে পারতো, ঢাকার পার্শ্ববর্তী শহর সিল করে দিতে পারতো। এটা তো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা সহজাত প্র্যাকটিস। আপনি সিল করে এই 2 কোটি মানুষের মধ্যে ওসমান হাদির খুনিকে হয়তো বা ধরতে পারতেন না, কিন্তু সে ভয় পাইতো, সে ঢাকাতেই লুকাই থাকতো, সে রাস্তায় বের হইতো না। আপনি কি করছেন? রাষ্ট্র এখানে তামাশা করছে। এখানে এইটা সে কিছু কোনো পরিস্থিতি নেয় নাই, 3 দিন 4 দিন পরে গিয়ে সে অ্যাক্টিভ হয়েছে। এইগুলা এই সরকারের পুরোপুরি ব্যর্থতা। মবক্রেসি আইডেন্টিফাই, ইনভেস্টিগেট করে নাই, এটা সরকারের ব্যর্থতা। এটা তো আমরাও বলছি। আমরা একদমই আমাদের চলমানের শেষ মুহূর্তে চলে আসছি। আমি ডক্টর মারুফ মল্লিকের কাছে জানতে চাইব, খুবই ছোট করে 1 লাইনে বলা, যে এই 31 দফা বনাম যে জুলাই মানে চার্টার, এইটার মানে সমাধানের কোনো পদ্ধতি আছে কিনা আপনার জানা? না, এটা আমি 31 দফা বনাম জুলাই চার্টার বলতে চাচ্ছি না। দুইটাই কিন্তু সংস্কারের কথা বলে। দুইটা একটা অপরের পরিপূরক হতে পারে, কন্ট্রাডিক্ট না। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে যাব। এই 31 দফার মানে জুলাই সনদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং নবনির্বাচিত যে মন্ত্রিপরিষদ, সব মিলিয়ে আপনি যদি 1 লাইনে একটা মন্তব্য করেন। আমি বলি যে রাজনীতিতে পলিটিক্যাল উইল বলে একটা কথা আছে।
আপনি কি রাষ্ট্রটাকে কোন ভিশনে দেখেন? আপনি যদি বলেন একটা স্বনির্ভর আত্মমর্যাদাশীল একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, তাহলে আপনার সাথে আমার কোনো মারামারি হবে না। আপনার সাথে আমার ভালো করার জন্য আর্গুমেন্ট হবে, কাউন্টার আর্গুমেন্ট হবে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য বাংলাদেশ। ইস্যুটা হচ্ছে আপনি কি পার্টির বাংলাদেশ দেখতে চান নাকি একটা আত্মমর্যাদাশীল সবার বাংলাদেশ দেখতে চান। যদি এটা করতে চান তাহলে কোনোটাই কোনো জায়গায় ঝামেলা হবে না, পরিপূরক হবে। দ্যাটস মাই ওয়ার্ড। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ এবং ডক্টর মারুফ মল্লিক। আমরা আসলে সত্যি একটা আত্মমর্যাদাশীল বাংলাদেশ দেখতে চাই কিনা সেটাই আমাদের আলোচ্য বিষয় এখনকার। সবাইকে চলমানের সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ।